শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানোস। তারপর আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখন পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব ছুঁতে দেয়নি। আমি তো তাকে কিছুই দিয়ে যেতে পারলাম না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পায়ে হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়িও কি তবে আমার ব্যাপারে সব জানে? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায়? অনেক সময় পায় না। আমার ছেলেটাও সবসময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পায় নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাইখা ঘুমাইতো। জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনিয়ে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর কারণ না, হবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ড্রয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি, হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপরও এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম দুই একটা নাতি নাতনি থাকবো বাড়িতে, ঘরগুলো আবার ভরে যাবে। কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্টই করছি মনে হলো, আবার বুঝি সেই ছেলেটা আমার কোনো কষ্টই রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, পারলাম না ছেলেটারে একটু সুখে রাইখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে উইটা একলা একলা কান্দে। আমি দেখেও লুকাইয়া যাই, যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে ও কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমো না, আমাকে মাফ কইরা দিস। আমি না বুঝাই তোরে এই বাড়ির বউ বানাই আনছি। এখন যা, গিয়ে ঘুমা। আমি শেষবারের মতন আজকে একটু ঘুমাই। তুই পারলে আমার একটু উজুর পানি আইনা দিয়ে যাস। নামাজ পড়া ঘুমাওই, যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গেছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপও চাইনি। অজুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটতেছে। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠেই শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে। নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছেন। আমি জিজ্ঞাসা করি, আম্মা কিছু খাবেন এখন? চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলে অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটাই কথা বলে। আমি ঘোরের মধ্যেই বলে ফেলি, আমার শাশুড়ির হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামী চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতেই যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায়, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামীর শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। আমার শাশুড়ি তখন আর পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার কানে একটা কথাই বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই। আর কোনো দিন কেউ হয়তো আমাকে অত আপন করে নিবে না, ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পরেই আমার বাবার বাড়ির অনেকেই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকে, আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আছরের নামাজের পরে জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেয়। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি।
রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাতে 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতেই সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলেই সে উল্টো আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়, আমরা তেমন কোনো কথা বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন হঠাৎই শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলি, দেখি পশ্চিম পাশের ড্রয়ারে পুরোটা ঠাসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিস এর কাপড়, খুব সুন্দর ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পায়েল এবং একটা সোনালি রঙের ঘড়ি। আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নামিয়ে দেখতে থাকি। পায়েল জোড়া খুব পছন্দ হওয়াতে তখনই আমার পায়ে পড়ে নিই। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যাই। তখনই পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসেন। এসেই আমাকে বকাঝকা শুরু করে দেন। আপনি কোন সাহসে ড্রয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন? বলেই সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেনি, অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি আজও বুঝিনি। কিন্তু থাপ্পড় খেয়ে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টো ওনাকে ছাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না? আমাকে আর 8-10টা মেয়ের মতো ভাববেন না। উনিও বলতে শুরু করেন। তোকে কি ভাববো? আর তুই 8-10টা মেয়ের মতো হবি কেন? তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হইছে, আর বলতে হবে না। আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়, তারপরে একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন আগ বাড়িয়ে ডিভোর্স দিতে যাব? যা, এখনই চলে যা। দেখ তোর কোন দরদি তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনই সেই ভুলের মাসুল কী হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পরে আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাহিরে। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এইসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা আয়শা বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালা কইয়া এখন যে তোর জীবনটা নষ্ট কইরা দিল। ততক্ষণে আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালা ভাবছিলাম, তার ভেতরে ভেতরে এই মার পছন্দের বিয়া কইরা এখন মা মরতেই ডিভোর্স দিয়া দিছে। আমি শুধু অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আসি না, কানতে হইব না তোর, আমরাই তোরে দেখা রাখমু। আমি শুধু অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি সব কিছু তো আমার কারণেই হয়েছে, সব দোষ আমার, ওনার তো কোনো দোষ নেই। আমার পরিবারের সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকেই সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সব কিছুতেই তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবে না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলো? এইসব ঝামেলা বন্ধ করো, ডিভোর্স দিয়েছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, মোহরানার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিছিল, তাই সমস্যা হয় নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বলি, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি? বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না। আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বলি, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করেছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে দিয়েছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলে, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বলি, পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলে, ইসলামী শরীয়ত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস ইদ্যত পালন করতে হয়। ওই কয়টা দিন আগে শেষ হোক,
তারপর বলি। আমি বলি আমার সেটা প্রয়োজন নেই, ওটা প্রেগনেন্সি শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলে, তুমি বললেই হলো? এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থেকেছ, কত কিছুই তো হতে পারে। আমি বলি, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলে, বলতে পারলাম কি আবার? তুমি কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে? এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনছ? আমাকে এত অবিশ্বাস হলো তোমার? নাকি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই তোমার? সে বলে, আমি জানি না, আমি বাড়িতে কোনো দিনই তোমার কথা বলতে পারবো না। যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরা উত্তাল সাগরের মাঝে পড়ে যাই। কোন দিক যাব কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবেও আমাকে বিয়ে করবে না, আবার পালিয়ে গেলে আমার বাবার সব মান সম্মান ধুলায় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরেও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি। এখন বলো কবে বিয়ে করবে? সে বলে, সেটা আমি কি বলবো, তুমিই ঠিক করো। আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বলি, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? আমি বলি, দেনমোহরের টাকা উনি বিয়ের আগেই পুরোটা দিয়ে দিছিল, ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। সে বলে, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি বলি, কি বলছো তুমি এসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলে, আমি তো ভাবছিলাম দেনমোহরের 2-3 লাখ টাকা পাবা, ওইগুলো দিয়েই হবে। আমি বলি, তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না স্ত্রী নিজে ডিভোর্স দিলে ওটা খোলা তালাক বলে। এতে স্বামীর টাকা দিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? ও বলে, দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও, আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বলি, সম্ভাবনা না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন করলে কেন? সে বলে, তোমার বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম, এখন তুমি একটা ডিভোর্সি মহিলা। ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবার মেনে নিবে? আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়েই না হয় বিয়ে করে নিব, পরে 2-1 বছর পরে বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমিই টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না, আমাকে আর ফোন দিবা না। এটা বলেই সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম, আজ সে আমাকে এইসব কথা বলতেছে? কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আবার স্বামীর কাছে ফিরে যাই, তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কী বা জবাব দিব ওনার কাছে? কথাগুলোর আমার চারিদিকে অন্ধকার হয়ে আসে। এত কিছুর চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমার অজ্ঞান হওয়াটাকেই সেইভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে, ভাবি তোমরা যা ভাবছো আসলে তা না, আমার অনেক টেনশন হচ্ছিল যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই, ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। আমার ভাবি বলে, কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম থেকেই মেনে নেয়নি, তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়নি। আমার জন্যই তো এইসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলি, ভাবি বাদ দিন তো ওইসব, আর বলবেন না। ভাবিও আর কিছু বলে না, চলে যায়। পরদিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখন ও আমাকে যেই কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এক্ষুনি আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার প্রয়োজন নেই। যাকে এত বছর ধরে ভালোবাসি, যার মায়ায় আমি স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি, যার জন্য আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবীর ত্যাগ করতে হয়েছে, সে কিনা আজকে বলল, আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম, এখন তুমি নাকি টাকাই খরচ করতে পারবে না। আমি তো অত টাকা কোথাও পাবো না, আর বিয়েও করতে পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্রও করতে পারেন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না। আমাকে আর দ্বিতীয়বার কল দিবে না।
আমি কার জন্য এত কিছু করলাম? কার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম? আমার আর কিছুই ভালো লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীকে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আর আমার ওইসব কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এসব? কেন একটা বারের জন্য আমি ওনার কথা ভাবলাম না? আমি এতটাই স্বার্থপর হয়ে গেছিলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছে থেকে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকে ছুড়ে দেওয়া প্রতিটি গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে বিক্ষত করতে থাকে। আমার মন চাই যদি একটি বারের জন্য হলেও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজিয়ে দিতে পারতাম। হয়তোবা উনিও আমাকে জড়িয়ে বলতেন, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এই জীবন যতদিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটিবার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলোকে কেবল কল্পনায় জায়গা দেওয়া চাই, বাস্তবতা অনেক ভিন্ন। আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো? ওনার চোখে চোখ রাখতে পারবো? ওনার বুকে মাথা রাখতে পারবো? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো? জানি না কখনো সম্ভব কি না। আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ, আমি ওনাকে খুব করে ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এসব ভাবতেছিলাম ঠান্ডা ফ্লোরে বসে, কাঁদতেছিলাম। ওর শরীরে অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো। এই ভেবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দে আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময়ে পায়েলগুলো রেখে আসেনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নয়তোবা আমার সাথে আর কথা বলার কোনো রুচিই হয়নি। তাই আমারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে। রেডিমেড জিনিস, অর্ডার দিয়ে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লেখা ছিল এ, আবার একটু দূরেই লেখা আই, একটু উঁচু করে আঁকা, তারপরে লেখা ইউ। এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বোঝে। আমিও সেই দিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে অনেক কান্না করি। এত ভালোবাসা জমেছিল আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না। পায়েলেই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটি জিনিসেই এইভাবে লেখা ছিল? আর আমি সেগুলোকে আমার গলায়, আমার হাতে এক জায়গায়ও স্থান দিতে পারলাম না, শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে বড় নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকেই হয়তো বা ওই সময়ে আত্মহত্যা করেও ফেলতাম, কিন্তু আমি করিনি। আমার যে সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি নাও পাই, পরের জগতে হয়তো বা পাবো। আর যদি আত্মহত্যা করি, তবে তো আর কোনো জগতেই আমি সেই ভালোবাসা পাবো না। সেই চিন্তাই বেঁচেছিলাম। প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসী কুলায় না। আমি পারি না ফোন দিতে। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরও বেশিও হতে পারে। একদিন রাতে খেতে বসেছি, তখন একটা মেসেজ আসে। আমি খাওয়া শেষ করে আর সেটা দেখতে মন থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন হাতে নিলে মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসি। অনেক বড় একটা মেসেজ, কি রেখে কি পড়বো আমি বুঝতে পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়তে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা না বললেও চলবে। আজ আমার মৃত্যুর 40 দিন হলো। যদিও এই দিন হিসেবে বিশেষ কোনো কিছুই নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন হিসেবে ধরে নিয়েছিলাম। ইসলামী শরীয়তে 40 খুব প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দিব, কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একটা বারের জন্য যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড় দিয়েছিলাম? কই, এতদিন তো কিছু বলিনি। তোমার এত অনিয়মের পরেও কিছু বলিনি, কিন্তু যেদিন শুনি যে আমার আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবু তোমাকে এই কয়েকদিনের সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব। তাই সহজে ভুলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো। তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দিই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো। একটা বারের জন্য মনে হলো না যে আমি একা একা কীভাবে চলি, কে রান্না করে দেয়, কিভাবে সময় মতো অফিসে যাই।
আমি কি ঠিকমতো অফিসে যেতে পারি কি? ঠিকমতো তো খেতে পারি, সময় মতো ঘুম থেকে উঠতে পারি? একটা বারের জন্য জানতে কি মন চাইলো না আমি বেঁচে আছি কিনা মরে গেছি? তাও খোঁজ নাওনি। ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানান কথা বলেছে, কতটা অপমান করেছে সবার সামনে। একটা বারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি, একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্যই এইসব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে, তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসতাম যে তোমাকে। অফিসের কলিগরা আমায় বাজে ছেলে ভেবেছে। ওই দিন কিন্তু আমি তাদের একবারও ভুল ধরতে দিইনি, কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে। কিন্তু তুমি একটু ভালোবাসোনি আমাকে, একটুও না। তাই প্রতিটি মুহূর্তে কষ্টে কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকিত্ব বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না, একটুও ভালোবাসি না। সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য আমার মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। তাই আজ তোমার খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়াও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার পর আমার কেমন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন। অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘরটা থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি, কান্নায় কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই, সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ। তবুও ভাবিকে সাহায্য করার জন্য যাই। ভাবি আমার দিকে তাকাতেই বলতে থাকে, অবন্তী, তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? আমি বলি, ভাবি, ঘুম হয়নি বেশি। ভাবি বলে, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকেই ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরা 15 দিনের মাঝে ওই রকম বাজে লোকের জন্য কান্নার কোনো মানেই হয় না। আমরা আছি না, কোনো টেনশন করবে না। আমি বলি, ভাবি প্লিজ ওনাকে কিচ্ছু বলবেন না। ভাবির আগে ফুলতে ফুলতে বলে, এত দরদ উতলাইয়া পড়তেছে এসব হারামিদের জন্য। কিসের দরদ এত? আমি শুধু বলি, ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে, সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলে, আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধো, চোখ যেন লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নেই ভালো করে, যেন আব্বু আম্মু লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায় তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। কথা শেষ হতেই ভাবি আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে কাঁদতে থাকি, আর ভাবি আমাকে বকতে থাকে, তুমি এটা কি করছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি, বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কি না? ছি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখোনি? আব্বা হার্টের রোগী, তিনি এসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছো একবার? এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরও কি আমি এখানে আছি না? আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে আসছো? ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে তুমি জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনো দিনও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিচ্ছু জানি না, এখনো সময় আছে। কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যেই 5 থেকে 7 দিন আছে এর মাঝে চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন? আমার মাথায় কিছুই আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদে কি হবে? যা করার তা তো করেই ফেলেছো। আর তোমার ভাইকে বুঝিয়ে বলবো, দেখে কি হয়। আমি ভাবিকে বারবার না করতে থাকি। ভাবি ভাইয়ার যে রাগ আমাকে আস্ত রাখবে না। ভাবি বলে, তা কি আব্বাকে বলবো এখন, যাতে স্টক করতে পারে? আমি বলি, ভাবি না না, আব্বুকে ভুলেও বলা যাবে না। সব কিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। ভাবি বলে, তা দেখো, আগে তুমি কথা বলে যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইকে বলবো।
অতপর ভাবে চলে যায়। আমি ওনাকে ফোন দিই, কিন্তু ফোন ঢোকে না। আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই। 2-3 বার রিং হওয়ার পরে উনি ফোন ধরে। সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি আমতা আমতা করে বলি, আমি অবন্তী। উনি বলেন, কেন কল দিয়েছেন? আমি উত্তর দেই, কথা ছিল একটু, সময় হবে আপনার? উনি বলেন, আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারি না, শুধু কাঁদতে থাকি। যতই চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনি ওপাশ থেকে কল কেটে দেয়। তখন পৃথিবীতে নিজেকেই সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যে জুটত, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপর একবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তোবা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে। কষ্ট পেতে পেতে ভেতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তোবা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকে জানাতে হয় ব্যাপারটা। আমার আর তখন কিছুই করার ছিল না। ওনাকে আমি আর বুঝাতে পারবো না, এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল। ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে। ভাইয়া যখন আমার সামনে দাঁড়ায়, আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়। এমনিতেই ভাইয়া অনেক রাগী। তার উপর আমি যেই অপরাধ করছি এর কোনো ক্ষমা নেই। পাছে ভাইয়া আমাকে মারে, সেই ভয়ে আমি আগেই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এতে করে ভাইয়া আমাকে আর মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর। কেন এরকম একটা কাজ করেছি, তারা কি কখনো আমার খারাপ চেয়েছিল কিনা, যার ফলে আমি এই ভুল কাজটা করেছি। আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়। পরে ভাইয়াই আমার মাথায় হাত বুলিয়ে বলে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আবদুল্লার কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবু তোর জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনোদিন তুই কোনো প্রকার ভুল কাজ করবি না। আবদুল্লার আমার কথার বাইরে একটা কাজও করবি না। আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই জীবনেও আমার সামনে আসতে পারবি না। আমি কি উত্তর দিব বুঝতেই পাইনি। ভাইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি কোনোদিনও তোমার অমর্যাদা হতে দিব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়েরা যতই রাগী হোক না কেন, ছোট বোনগুলো যে তাদের কলিজা সেটা আমি ওই দিনই বুঝতে পারি। আমিও অঝরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ভাইয়া আমাকে কিছু বলতে পারেনি, আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না, আর কাঁদতে হবে না। আবদুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশির। ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা শুনে। পরদিন শনিবার, আমার স্বামীর অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলায় ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যায়। দরজায় নক করার কিছুক্ষণের মাঝেই উনি দরজা খুলে দেয়। ওনার মুখটা কেমন শুকিয়ে গেছে। ঘামাত্মক মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি রান্না করছিলেন। উনি আমাকে দেখেই আবার মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজা লাগাতে পারেনি। আমরা দুজন ঘরে ঢুকে পড়ি। ভাইয়া আমাকে দূরে যেতে বলে। তারপর ওনার হাত ধরে কি সব যেন বলছিল, আমি কিছুই শুনতে পাইনি। কিন্তু সুমন্থী হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে একত্রি করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিলেন। এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্তও দেরি করেনি, হন হন করে বেরিয়ে যায়। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ কি যেন ভাবতে থাকেন, তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন আর বলেন, মেয়েদের মুখের উপরে মারা নিষিদ্ধ, তারপর মারলাম। কেন এসেছেন আবার? কেন এসেছেন? আপনার কোন দরদিনা আছে? গেলেন না তার কাছে? কেন এসেছেন এখানে? কি দরকার ছিল আসার? আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়াই বা লজ্জায় আমার সামনে আসতে পারবে? বাবা সেই দিন এতগুলো কথা বলে গেছে আমাকে, এখন আমি কি করে আব্বার সামনে যাব? আর আব্বা জীবনে আমার সামনে দাঁড়াতে পারবে? আমি তাকালেই তো অপমানিত হবে। কি ভাবছেন নিজে? কি পৃথিবীতে একমাত্রই আপনি সব বোঝেন, আর কেউ কিছু বোঝে না। আপনাকে আর কোনোদিনও এই ঘরে আনার ইচ্ছে ছিল না আমার। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, এসেছেন এই বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাদেমদারি করতে আসবেন না। এতদিন যেমনভাবে চলে এসেছে বাকি দিনগুলো চলতে পারবো। অতঃপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে যাই। আমি যে জীবনে কী জিনিস হারিয়েছি
তা তখন বুঝতে পারি কত আদর আহ্লাদ ভালোবাসা হয়তো আমার জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুলে আমি সব হারিয়েছি। বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম। আমার ভাইয়াকে আমার জন্য নিচের ছোট বোনের জামাইয়ের কাছে ছোট হতে হলো, আর যিনি আমাকে এত ভালোবাসতেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন। তবুও অন্য কেউ হলে হয়তো আর কোনোদিন আমার এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁইটুকুও পেতাম না, কিন্তু উনি তো তবুও আমাকে অন্তত ঠাঁই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকে আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার বুকে একটু মাথা রাখার। ঘুমের মাঝেও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটিবারের জন্যও কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতো সোফাতেই ঘুমিয়ে পড়তেন। কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতে মাথা রেখে ঘুমাতে, কিন্তু পারিনি। কখনো ঘুম থেকে উঠে ধমকাতেন, একটুও দেরি করেনি। কতবার চেষ্টা করেছি পা ছুঁয়ে ক্ষমা চাইতে, কিন্তু একটি বারের জন্য ওনাকে ছুঁয়ে দেখতে পর্যন্ত পারিনি। আমার ভেতরের কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়ে ও কষ্ট কমাতে পারিনি আমি। মাঝে মাঝে মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কত সুন্দর একটি মুখ ছিল আগে, আমি যাওয়ার পরে একদম শুকিয়ে গেছে। যে মানুষটা কখনো রান্না করেনি, সে ওই কটা দিন কি খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওভাবে কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়ে গেল, গলা পর্যন্ত ভিজিয়ে দিত। অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে খুব দেরি করছিল, টেনশন আমার বুক শুকিয়ে আসছিল। অতপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে সারা শরীরে কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকেন। তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকমে কটা খেয়ে কাঁথা মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েন। রাতে প্রচুর জ্বর আসে, আধো ঘুমে গুঙ্গাতে গুঙ্গাতে আবল তাবল বকতে থাকে। ঘুম থেকে উঠিয়ে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনো রকম বিছানায় নিয়ে আসি ওনাকে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথার নিচে পলিথিন কাগজ দিয়ে মাথায় প্রায় 2 বালতি পানি দিতে হয়, তারপর জল কিছুটা কমে আসে। ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের উপরে শুয়ে দিই। রাত তখন প্রায় 1টা বাজে, আমার চোখেও প্রচুর ঘুম আসে, কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশ দিয়ে আমিও যে একটু ঘুমাবো তার সাহস হয় না। কতদিন পরে ওনাকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছি সেই ভাবনায় পিঠ দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায়। এই অবন্তী, অবন্তী, এই ওঠো। আমি ঘুম জড়ানো কণ্ঠেই উত্তর দিই, কি হয়েছে, আবার খারাপ লাগছে? উনি বলে, না, এখন একটু ভালো লাগতেছে। আমি বলি, আচ্ছা তবে ঘুমিয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। উনি বলে, তুমি এভাবে ঠেস দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। আমি উত্তর দেই, আসলে বালিশ একটা ভিজে গেছে, আর একটাতে কি করে দুজন ঘুমাবো, তার চেয়ে ভালো এইভাবেই ঘুমিয়ে থাকুন, আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে উনি উঠে বালিশ নিয়ে শুয়ে পড়েন, আর একটু পরে আমাকেও টেনে শুয়ে দেন। আমি এমনিতেই বসে বসে ঘুমিয়েছিলাম, আমার ঘুম ভালো হয়নি, ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে, তাই বিছানায় মাথা রাখতেই আমি ঘুমের দেশে তলিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠেই নড়তে পারি না, তখনও পুরোপুরি সকাল হয়নি। আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে, একটা মাত্র বালিশে উনি শুয়ে আছেন, আর আমি ওনার হাতের উপরে শুয়ে আছি। ওনার ডান হাতের উপরে আমার মাথা, আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তখন আমার যে কতটা ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে আমার কান্না চলে আসতে থাকে। আমি কোনো রকমে মাথাটা ওনার বুকে ঘুরিয়ে ওনার বুকে মুখ রেখে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বিভিন্ন ভাবনা আমাকে ঘুমাতে দেয় না। তাই বিড়াল ছানার মতো গুটি মেরে সজাগ হয়েই শুয়ে থাকি। উঠতে মন চায় না, কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কাজা হয়ে যাবে, আর ওনাকে যদি নামাজের জন্য না ডেকে দেই তবে হয়তো আবার রাগ করতে পারে। তাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঁচু করে এসে ওনাকে ডাক দেয়, কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল, খালি বারবার হুম হুম করে আবারও ঘুমিয়ে যাচ্ছিল। আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি, এই যে এত ঘুমালে হবে, নামাজ পড়তে হবে না, উঠুন, নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে আসেন। দুজনে একসাথে নামাজ শেষ করি। নামাজ শেষ হতেই উনি বলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। আমিও ওনার কথা মতো নফল নামাজ পড়ে নেই, তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যা 2 প্রান্তে দুজন একসাথে হওয়ার শুকরিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই, কিছুটা বলতে আমাকে আগের মতো অতটা অবহেলা করে না। অবহেলা কমে গেছে ঠিক, কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি, জানি না কবে পাবো। হঠাৎ বাস ড্রাইভার হার্ট ব্রেক করতেই সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তী আর অপরিচিতা। নিজেকে তাড়াতাড়ি সামলে নেই তারা। এতক্ষণ ধরে ঝিম ধরে অবন্তীর কথাগুলো শুনতে থাকে অপরিচিতা। বলে,
আপু, তবে এখন আমার কি হবে? আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি। শোনো অপরিচিতা বোন, এখন তোমার বয়স সবে মাত্র 18 হয়েছে। হয়তো তুমি মনে করছো সেই কলেজ লাইফের রিলেশনটাই অনেক মজার ছিল, সে অনেক ভালোবাসতো। আর এই বোকা মেয়ে, সে যদি তোমাকে ভালোবাসতো তবে একবারের জন্য হলেও তোমার পরিবারে বলতে পারতো, অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো। সে কিন্তু কিছুই করেনি। আর একটা কথা শোনো, স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন রাখে জানো? কেউ কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য আর কলেজে স্কুলে টাইম পাস করার জন্যই রিলেশন করে। আবার কেউ কেউ রিলেশনে জড়ায় তার ওই উঠতি বয়সের চাহিদা মেটানোর জন্য। একটাবার লুকিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার অবর্তমানে সে হয়তো বা আরেকটা রিলেশনে জড়িয়ে গেছে, আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তো বা এখন আমাকে বলবে, আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি, আমি কেন তবে ওই ভুলটা করেছিলাম? আসলে আমার ওই ভুলের কারণে শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বুঝাতে পারছি। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। এই বলে অবন্তী অপরিচিতাকে বুঝাতে লাগলো। অপরিচিতা বলে উঠল, আপু, আমি যেমন 2 বছরের সম্পর্কের মায়ায় জড়িয়ে গেছি, সেও কি জড়িয়ে যায়নি? অবন্তী বলে, হ্যাঁ, এটা ঠিক বলেছ। একসাথে চলার ফলেই আসলে মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। প্রথম দেখাই তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবে, 3-4 বছরের রিলেশনশিপের মায়া চাইতে 3 অক্ষরের কবুল শব্দটার মায়া অনেক বেশি। হুট করেই একজনকে আই লাভ ইউ বলে ফেলা যায়, কিন্তু কবুল শব্দটা উচ্চারণের সময় হৃদয়টা ছিঁড়ে যায়, চোখ থেকে আপনা আপনি পানি ঝরে। সেই পানিটা এক দিক দিয়ে সুখের, অন্য দিক দিয়ে বেদনার। তুমি আজকে যদি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাও এবং ইদ্যত পালন শুরু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কালকেই হাতের অনামিকা আঙ্গুলটার দিকে তাকিয়ে ভাববে এখানে অনেক যত্নের একটা আন্টি ছিল। খেতে গেলে ভাববে সে কি খেয়েছে, না আমার জন্য কষ্ট পেয়ে না খেয়েই ঘুমিয়ে গেছে। ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিকমতো ঘুমাতে পারছে, নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে। তারপরের দিন শেষে পরিসংখ্যান করবে তুমিই তার চাইতে বেশি ভেবেছ, তুমি তার চেয়ে কম ঘুমাতে পেরেছ, তুমি ঠিকমতো খেতে পারোনি। তখন আবার ভাবতে শুরু করবে ওই দিন কত কষ্ট করে আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম, আজ এত তাড়াতাড়ি সব ভুলে চলে এলাম, আমি কি ভুল করিনি। তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ, তুমি কি জিনিস পেছনে ফেলে রেখে চলে এসেছো। তখন অনেক দেরি হয়ে গেছে, তুমি আর সেই হারানো জিনিস আগের মতো করে ফিরে পাবে না। অপরিচিতা উত্তর দেয়, আপু, তবে এখন আমি কি করব? আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও। অবন্তী বলে, আমি এতক্ষণ যা বললাম খুঁজে দেখো, তার মাঝেই তোমার সঠিক রাস্তা। তুমি ওসব অতীত ভুলে এখন বাস্তবতা চিন্তা করো। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে। আর তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরাতন প্রেমিকের কাছে ফিরে যাও, তুমি কি ভাবছো তুমি সুখী হবে? মোটেও না। ছোট থেকে ছোট ভুলে সে তোমাকে খোঁটা দিবে, তোমার একটু ভুলেই শাশুড়ি ননদের খোঁটা শুনতে হবে। তাই যা বলছি তাই করো, যাও পেছনের সিটে গিয়ে বসো। রাতে অতীত ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চেয়েও নিও, আর সুন্দর করে সংসার শুরু করো। অপরিচিতা একটু চুপ থেকে আবার বলে, সত্যিই যাবো আপু? অবন্তী বলে, তো আর কি, যাও পেছনের সিটে যাও, আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। অপরিচিতা মুচকি হেসে অবন্তীর পাশ থেকে উঠে 2 সিট পিছনে গিয়ে স্বামীর পাশে বসে। অবন্তীর মুখেও হাসি ফুটে ওঠে। মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমি পেরেছি। নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দেইনি, আমি তাকে বুঝাতে পেরেছি। আমি একটা সংসার সুন্দর করার উছিলা হয়েছি। আল্লাহ, আল্লাহ এই কাজটাকে উছিলা করে তুমি আমার সংসারটা ঠিক করে দাও। আল্লাহ, তুমি ওনার মন পরিবর্তন করে দাও। এখন থেকে যেন উনি আমাকে আগের মতোই ভালোবাসে, সেই ব্যবস্থা করে দাও। অবন্তী আজকে তার বাপের বাড়ি যাচ্ছিল। একা একা তো আর যাওয়ার কথা ছিল না, অবশ্যই তার স্বামীর সাথে থাকতো। আসার সময় স্বামীকে অনেক বলেছিল, কিন্তু তার স্বামী আব্দুল্লাহ বলে, দেখো, আমি কোন মুখ নিয়ে তোমাদের বাড়িতে যাব? আমি পারবো না। আব্বা আমাকে দেখলেই অপমানিত হবেন, আম্মা আমাকে দেখলেই অপমানিত হবেন। আমি কারো দিকে মুখ তুলে তাকাতে পারবো না, কারণ মুখ তুলে তাকালেই তো তারা অপরাধে বুদ্ধি ভুগবেন। আমি চাই না ওদের অপমানিত করতে। তার চেয়ে ভালো তোমার যেতে মন চাই যাও, আমি গাড়িতে তুলে দিয়ে আসি। বাস একবারে তোমাদের এলাকার স্টেশনে গিয়ে যাবে, সেখান থেকে পরে রিক্সা নিয়ে চলে যাবে। অবন্তী আর কিছুই বলতে পারে না, কারণ তার বোঝা হয়ে গেছে কি ভুল সে করে ফেলেছে। তাই কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়।
আবদুল্লাহ ওই স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়। আর সেই বাসেই উঠে অন্য আরেক নববিবাহিত দম্পতি। যখনই মেয়েটা তার স্বামীর সাথে না বসে বরং অবন্তীর পাশের খালি সিটে এসে বসলো, তখনই অবন্তীর মনে হলো হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে, নতুবা তার মতোই কোনো সমস্যা। তখনই অবন্তীর প্রশ্নের জবাবে অপরাজিতা বলে তার জীবনের প্রথম প্রেমের গল্প, তার ভালোবাসার গল্প এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প। অবন্তী অপরাজিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরাজিতাকে বোঝাতে সক্ষম হয় যে আসলে বিয়ের সম্পর্কটাই আসল সম্পর্ক। অবন্তীর স্টেশন এসে পড়েছে, তাই নামতে যায়। তখন খেয়াল করে পিছনের সিটে তাকিয়ে দেখে অপরাজিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে। নিজের অজান্তেই হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বাস থেকে নেমে রিক্সায় ওঠে। রিক্সায় বসে ভাবতে থাকে, আমি কত কিছু হারিয়ে ফেলেছি। আজ হয়তোবা উনি সাথে আসলে আমিও এমন করে ওনার কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারতাম। বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে, জামাইকে নিয়ে আসলি না কেন? অবন্তী নিজের চেহারা যত সম্ভব স্বাভাবিক রেখে বলে, আসলে ওনার আজকে নাকি জরুরি কাজ আছে, তাই আসে নাই, পরে আসবে। কিন্তু অবন্তীর ভাবি বুঝে ফেলে যে অবন্তী মিথ্যা বলছে। রাতে খাওয়া দাওয়ার পর অবন্তীকে জিজ্ঞেস করে, অবন্তী, তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি? আজকে আজকে আসলো না কেন? অবন্তী ভাবির কাছে কিছু লুকায় না, সব বলে দেয়। অবন্তীর ভাবি ওকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো না, তোমার ভাইয়া আগে আমার সাথে কত রাগ দেখাতো, কিন্তু যেদিন শুনেছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শুনে। আগে তরকারিতে একটু লবণ কম বেশি হইলে রাগারাগি করতো, আর ওই দিন তরকারিতে ভুলে লবণই দেই নাই, কিন্তু চুপচাপ কষ্ট করে খাইয়া নিছে। খাওয়া শেষ কইরা তারপর বলছে এই তরকারিতে লবণ মনে হয় কম হয়েছে। পরে তো আমি দেখি যে লবণই দেই নাই। আমি পরে যখন কইলাম আপনি লবণ ছাড়া তরকারি কেমনে খাইছেন, একবার বললেনও না। পরে তোমার ভাই কইতাছে তুমি সারাদিন এত কষ্ট করো, এই গরমের মধ্যে রান্না করো, আমি একটু কষ্ট কইরা না হয় খাইয়া লইলাম। পুরুষ মানুষের এমনই রাগ বেশি, কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না। তুমি যা কইবা তাই শুনবো। অনেক পুরুষ বলে একবার চিন্তা করি, বউ এইটা ডিভোর্স দিয়ে আবার বিয়া করবো, খালি পোলাডা মাইয়াটার দিকে চাইয়া পারি না। তাদের বলি ভাই, আপনার পোলা মাইয়াডা কিন্তু আপনার স্ত্রীর কারণে হয়েছে, সুতরাং সন্তানের চেয়ে সন্তানের মাকে অধিক ভালোবাসতে শিখুন। অবন্তী মনে মনে ভাবে, উনি তো এখন আমাকে ভালোবাসে না ঠিক মতো আমার বাবু। অবন্তীর ভাবি বলে, অবন্তী হইছে এখন, আর চিন্তা করন লাগতো না, যাও গিয়ে ঘুমাও। আমিও যাইগা, তোমার ভাই মশারি সারে শুইয়া রইছে। যেই মশা যায় আমি গিয়ে তোমার ভাইরে মশারি টাঙ্গাইয়া দিতে হইব। বলেই চলে যায়। অবন্তীও নিজের মতো মশারি টানিয়ে শুয়ে পড়ে। তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে। দুদিন পর অবন্তীর আর বাপের বাড়িতে মন বসে না, খালি ভাবির কথাগুলো চিন্তা করে। স্বামীকে ফোন দিয়ে বলে এসে নিয়ে যেতে, কিন্তু আবদুল্লাহ আসবে না জানিয়ে দেয়। কোনো ভাবনা অন্তর না পেয়ে বাবাকেই বলে ফেলে, আব্বু তুমি একটু বলো না, না হলে আসবে না উনি। অবন্তীর বাবা লজ্জা সত্ত্বেও কোনো রকমে মেয়ে জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলল। আবদুল্লাহ শ্বশুরের কথা ফেলতে পারল না, অবন্তীকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসলো, আবদুল্লাহ একবারও মাথাটা উঁচু করতে পারল না, পাছে তার শ্বশুরের সাথে চোকাচোকি হয়ে যায়। বিকালে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসলো আবদুল্লাহ। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবন্তীকে সাজতে দেখে প্রশ্ন করে, এই রাতের বেলা সাজগোজ করার মানেটা কি? অবন্তী একটু লজ্জামাখা সুরে বলে, খুব ইচ্ছা ছিল তাই। আবদুল্লাহ আর কিছু না বলে শুয়ে পড়ে। অবন্তী হতাশ হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। কষ্ট করে সাজলাম আর উনি ঘুমিয়ে পড়ল। মনে মনে রাগে গুনগুন করতে করতে কথাটা বলেই যত্ন করে আঁচড়ানো চুলগুলোকে আহলা করে দেয়। রাগে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে দেয়। রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করেই আবদুল্লাহ পিছন দিকে জড়িয়ে ধরে কানে কানে বলে, এত রাগ করলে কি চলে? আবেগী স্বরে উত্তর দেয় অবন্তী, কি করব তবে, আমি এত কষ্ট করে সেজেছি আর আপনি কিনা কিছু না বলে ঘুমিয়ে যাচ্ছেন।
তাই এত রাতে সাজগোজ করার মানেটা কিন্তু বুঝলাম না। কেন সেজেছি তা বুঝি আপনি বোঝেন না? না, বুঝি না তো। তুমি না বললে কি করে বুঝবো কেন করেছো? আমার একা একা ভালো লাগে না। আপনি তো সারাদিনই অফিসে থাকেন, আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি। আমার বোরিং লাগে। তা এই একা থাকার সাথে এই সাজগোজের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। আমার মন চাইছে তাই সেজেছি। ন্যাকামি করে যেন কিছুই বোঝে না। আপনার শুনতে হবে না কিছু। বলেই একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টো পাশ ফিরে শোয়। আবদুল্লাহ অবন্তীর রাগ দেখে হেসে ফেলে। অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এই শোনো না, আমাদের যদি একটা ছোট মেয়ে থাকতো তবে কত ভালো হতো, তাই না? সারাদিন দৌড়াদৌড়ি করতো, কত ভালো হতো, তাই না? অবন্তী মুখ ঘুরিয়ে আবদুল্লাহর বুকে মাথা রাখে। বিড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলে, একটা কথা বলবো আপনাকে। বলতে থাকো। জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবুও বলি। আমার আর ওর মধ্যে যদিও 3 বছরের একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। অবন্তী, এখন ওসব কথা থাক। সব কিছু আপনাকে না বললে যে আমার ভেতরে শান্তি হচ্ছে না। আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিকমতো কথা বলেন না। আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন, আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না। আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমার ভুলগুলো আমি অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। অবন্তী, চরিত্রহীন কথাটা হয়তো ছোট, কিন্তু এর মানে অনেক বিশাল। আমি কখনোই হয়তো তোমাকে এ কথাটা বলতে পারবো না। যদি এ কথা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। অবন্তী, থাক না, আগে যা হয়েছে তা ভুলে যাও। শুধু এতটুকুই মনে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাই অন্তত এমন কথা আমার সামনে বলো না যাতে আমি কষ্ট পাই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমিও কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এত ভালোবাসার পরেও কেন তবে আমাকে দূরে রাখেন? জানি না কেন জানি একটু রাগ জমে গেছিল তোমার প্রতি। এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই আমি যখন আপনাকে একটুও ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে। আর সেই কষ্ট থেকে আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কত কষ্ট হয়? হয়তো আপনি বলবেন, সবাই বলবে যে আমি অন্য কোথাও যেতে পারিনি বলে এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমি ওইটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও অনেক ভালোবাসি আপনাকে। আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব ভুলে আপনার বুকে মাথা রাখতে। আবদুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, আমার মা শেষ মুহূর্তে এসে শুধু তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারোর কাছে রেখে যেতে পারেনি, এই জন্যই কষ্ট পেতে পেতে মারা গেছে। অবন্তী, মায়ের জন্য কি তোমার একটুও মায়া লাগেনি? অবন্তী ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করতো। আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই, সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গেছিল। জানি না তবুও কেন আমি মাকে এত কষ্ট দিলাম। ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজও ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে, উনি হাসতে হাসতে বলছে তুই তো আমার মেয়ের মতোই। অবন্তী আর বলতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে। আবদুল্লাহ অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আর বলো না, একটু শান্ত হও, নয়তো শরীর খারাপ করবে। অবন্তী একটা ভীত বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লেপ্টে থাকে। একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখে আবদুল্লাহ বলে, এই অবন্তী, ঘুমিয়ে গেছো? না, আর কতক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ। আর একটু শক্ত করে ধরবেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। অবন্তী, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো, আজকে থেকে আর অতীতের কথা কোনো কিছু ভাবতে হবে না, কেমন? আর এই কয়দিনের জন্য দুঃখিত, আর বকা দিব না তোমাকে। সত্যি এইভাবে আগলে রাখবেন তো সব সময়? আর একটা কথা দিবেন? আবার কি কথা? আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, এবার বলো ছাদে যাবে? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। এই চাঁদ সবসময় উঠবে, কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনোই পাবো না। আবদুল্লাহ মুচকি হেসে বলে, এইভাবে সবসময় থাকবে তো? যদি আবার কখনো আমাকে ছেড়ে যাও,
আমি হয়তো আর বাঁচবো না। সেই দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনোই আসবে না। যতদিন বেঁচে আছি এইভাবেই পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন। আব্দুল্লাহ আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাঢ় চুমু দেয়। অবন্তী যেন তার জীবনের সবচেয়ে বড় কিছু পায়। সে গুটিসুটি মেরে আবারও মিশে যায় স্বামীর বুকে। স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে, এর চেয়ে সুখ আর কী হতে পারে? আর আমি কিনা অবৈধতার সুখ খুঁজছিলাম। সে আব্দুল্লাহর কানে কানে বলে, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দুপ্রান্তে দুটো মানুষ একত্রে মিলিত হলে হয়তো এভাবে একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানা সুতো তাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াও হয়তো কষ্টের। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতার সুতোয় বাঁধা পড়ার আগে প্রিয়জনদের এই বৈধ ভালোবাসার সুতোয় বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতোটা ধরেই জীবন কাটিয়ে দিতে পারে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন, একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটা জীবন, এই কামনা।